ডাইরেক্ট অ্যাকশন। 16ই আগস্ট 1946-এ কলকাতায় ঘটল ইতিহাসের এক কালো অধ্যায়, দ্য গ্রেট ক্যালকাটা কিলিং। সে ছিল বড় ভয়ঙ্কর দিন। 16ই আগস্ট সকালে গড়ের মাঠে বিরাট জনসভা হলো। তাতে কাতারে কাতারে যোগ দিল ধর্মযুদ্ধের সেনানীরা, অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে। সুরাবর্দী সেই সভায় প্রচন্ড গরম বক্তৃতা দিলেন। মুসলিম লীগের সচিব এস.এন. ওসমান ধর্মযুদ্ধের পুস্তিকা বিতরণ করলেন। তাতে লেখা, কাফের, তোদের ধ্বংসের আর দেরি নেই, সার্বিক হত্যাকাণ্ড ঘটবে, কায়েদে আজমের ডাক এসেছে, খোলাখুলি যুদ্ধ, এতে মৃত্যু হলে আমরা বেহেশতে যাব। সভা শেষে শুরু হলো অ্যাকশন। প্রথম দুদিন পাইকারি হারে খুন হলো হিন্দুরা, তারপর পাল্টা আক্রমণে নামলো বিহারি হিন্দু আর শিখরা। স্বজাতির গায়ে হাত পড়তে এবার সুরাবর্দী সাহেবের মনে পড়ল সেনা নামানোর কথা, শান্তি শৃঙ্খলা রক্ষার কথা। 4 দিনের মাথায় থামল দাঙ্গা। 10,000 মানুষের মৃত্যু হয়েছে ততদিনে। এই ঘটনার প্রতিবাদে বিধানসভায় সুরাবর্দী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উঠল। শ্যামাপ্রসাদ তীব্র ভাষায় আক্রমণ করলেন মুসলিম লীগের নির্লজ্জ সাম্প্রদায়িকতাকে। কংগ্রেসও যোগ দিল তার সঙ্গে। বিধানসভার 3 কমিউনিস্ট সদস্য জ্যোতি বসু, রূপনারায়ণ রায় আর রতনলাল ব্রাহ্মণের গলায় কিন্তু তখন অন্য সুর। সুরাবর্দীর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব তারা সমর্থন করলেন না। কলকাতার দাঙ্গার পরিপ্রেক্ষিতে বাঙালি হিন্দুর হোমল্যান্ড দাবিরও বিরোধিতা করল তারা। জ্যোতিবাবু বিধানসভায় ভাষণ দিলেন, বাংলাকে ভাগ হতে দেব না, যার নিহিত অর্থ ছিল পুরো বাংলাই পাকিস্তানে যাক। কলকাতার পর হিন্দুদের ওপর আক্রমণ নেমে এলো নোয়াখালীতে। শতকরা মাত্র 20% হিন্দুর বাস সেখানে। নোয়াখালীর গণহত্যা শুরু হয় কোজাগরী লক্ষ্মী পুজোর দিন। সেদিন ছিল 10ই অক্টোবর 1946, যখন হিন্দুর ঘরে ঘরে শান্তি ও সমৃদ্ধির দেবী মা লক্ষ্মীর আরাধনার আয়োজন চলছে। তখন নেমে এলো আক্রমণ। চলছিল এক নাগাড়ে 15 দিন ধরে। হিন্দু সম্পত্তি ধ্বংসের সঙ্গে সঙ্গে হত্যা লীলা, নারী ধর্ষণ, জবরদস্তি, ধর্মান্তকরণ। হয় ধর্ম পাল্টাও, না হয় মরো। তাতেও অবশ্য রক্ষা ছিল না মা বোনেদের। নোয়াখালীর ঘটনায় ব্যথিত গান্ধীজি ছুটলেন সেখানে, সভা করলেন। শ্রোতারা সবাই মুসলমান। তাদের বললেন, যা হয়ে গেছে তা নিয়ে কি আর করা যাবে এখন, তবে এখন অন্তত শান্তি ফেরানোর কাজটা করো। তোমাদের হিন্দু ভাইয়েরা ফিরে এলে তাদের আবার আপন করে নাও। কি নেবে তো? শ্রোতারা নিশ্চুপ। গান্ধীজি বুঝলেন মিশন ইম্পসিবল। নোয়াখালী ছেড়ে তিনি চলে গেলেন বিহার। জীবনে নোয়াখালীর নাম আর নেননি গান্ধীজি। 2 মাস পরে হিন্দুদের উদ্দেশ্যে দিল্লি থেকে বলেছিলেন, হয় নোয়াখালী ছাড়ো নয় মরো। হিন্দু মা বোনেদের উদ্ধারের চেষ্টা চালিয়েছিলেন তিনি নেলি সেনগুপ্তা, সারা ভারত কংগ্রেসের এক সময়ের সভানেত্রী। আর চেষ্টা চালিয়েছিলেন শ্যামাপ্রসাদ। কলকাতা ও নোয়াখালীর ঘটনার পর শ্যামাপ্রসাদ দৃঢ় নিশ্চয় হয়েছিলেন যে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলায় সংখ্যালঘু হিন্দুর জীবন বিপন্ন হবেই। একমাত্র পথ হিন্দুদের পূর্ববঙ্গ থেকে চলে আসা। কিন্তু আশা বললেই যে আসা যায় না, ছেড়া যায় না সেখানকার মাটি, গাছ গাছালি, পাখ পাখালি, খাল বিল নদীর সঙ্গে জন্ম জন্মান্তরের নারীর টান। দেশ ছাড়ার ভাবনাতেই উঠল হাহাকার। আমার মন কান্দে পদ্মার চরের লাইগা, আমার মন কান্দে রে
পদ্মার চরের লাইগা দরদিরে মন কান্দে পদ্মার পারের লাইগা। কিন্তু ঘরে যখন আগুন লাগে, স্ত্রী মা বোনের সম্ভ্রম যখন বিপন্ন হয়, তখন তো সে ঘর ছাড়তেই হয়। আর তারপর শ্যামাপ্রসাদের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ালো হিন্দু বাঙালির জন্য আলাদা বাসভূমির ব্যবস্থা করা, এক নতুন বাংলা, হিন্দু বাংলা। অথচ মুসলমানদের প্রতি তার মনে কোনো বিদ্বেষ ছিল না। তার শত্রু ছিল মৌলবাদী। ধর্মের জিগির তুলে দেশকে যারা বাটোয়ারা করতে চায় তারা। তার মন্ত্রিসভা শপথ নেওয়ার পর বিবৃতি জারি করে বলেছিলেন হক সাহেব, শ্যামাপ্রসাদ মুসলিম বাংলার স্বার্থ রক্ষার দায়িত্ব নিয়েছেন, আর আমি হিন্দু বাংলার স্বার্থ রক্ষার দায়িত্ব। 20 ফেব্রুয়ারি 1947 ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাটলি ঘোষণা করলেন 1948 সালের জুন মাসের মধ্যে ভারতকে স্বাধীনতা দেয়া হবে। ক্ষমতার হস্তান্তর ত্বরান্বিত করতে লর্ড ওয়াভেলকে সরিয়ে বড় লাট হয়ে এলেন লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেন সম্ভবত ম্যাজিক জানতেন, কিংবা ম্যাজিক জানতেন তার ধর্মপত্নী লেডি এডুইনা মাউন্টব্যাটেন। ভারতে তাঁরা এলেন 1947 সালের 24 মার্চ। মাত্র 2 মাস 10 দিনের মাথায় ভারত ভাগ মেনে নিল কংগ্রেস, নেহরু, এমনকি গান্ধী বাবাও। পান থেকে চুন খসলেই যিনি বসে যেতেন অনশনে, এবার তার মনেও পড়ল না অনশনের কথা। কোন মন্ত্রে পাল্টে গেল কংগ্রেসের পার্টিশান বিরোধী মনোভাব? মুখ্য ভূমিকা ছিল লেডি মাউন্টব্যাটেনের। লন্ডনের হ্যারিস কলেজে কুমারী এডুইনার সহপাঠী ছিলেন জওহরলাল নেহরু এবং মোহাম্মদ আলী জিন্নাহ। 3 জনের ঘনিষ্ঠতা ছিল। ভাইসরয়ের মেম সাহেব হয়ে ভারতে পৌঁছতে 2 প্রেমিকের পূর্ব প্রেম উথলে উঠল। কয়েক বছর আগে এডুইনার কন্যা তার মাকে লেখা নেহরুর কয়েক হাজার চিঠি আবিষ্কার করে তার উপর একটা কিতাব লিখেছেন। সেই কিতাব থেকে ইঙ্গিত মেলে তার মা অর্থাৎ লেডি মাউন্টব্যাটেনের ব্ল্যাকমেলের শিকার হয়ে নেহরুজি মেনে নিয়েছিলেন ভারত পাক। জিন্নার অবশ্য এমন পাগল পারা দশা ছিল না। তিনি পাকিস্তানের জন্য স্বাধীনতাকে পিছিয়ে দিতে রাজি ছিলেন, কিন্তু নেহরু এবং তার কংগ্রেস দল অখণ্ড ভারতের জন্য স্বাধীনতা পিছিয়ে দিতে তৈরি ছিল না। ভারত ভাগের সিদ্ধান্ত পাকা হতেই প্রশ্ন উঠল, বাংলার কি হবে? জিন্নাহ তো গেয়েই রেখেছেন, পুরো বাংলায় তার চাই, কলকাতা চাই। এই দাবির সামনে দিল্লির কংগ্রেস নেতারা মূক ও বধির। কিন্তু মুখর হলেন শ্যামাপ্রসাদ। তারই নেতৃত্বে গড়ে উঠল বেঙ্গলি হিন্দু হোমল্যান্ড মুভমেন্ট। সাধারণ মানুষ থেকে শুরু করে বাংলার বরেণ্য মানুষরা নামলেন রাস্তায়। শ্যামাপ্রসাদ দেখা করলেন মাউন্টব্যাটেনের সঙ্গে। বললেন, আমি অখণ্ড ভারতের পক্ষে, কিন্তু ভারত যদি ভাগ হয় বাংলাকেও ভাগ করতে হবে। अगर डॉक्टर मुखर्जी न होते और उनके अन्य साथी न होते तो बंगाल का विभाजन नहीं होता, बंगाल पूरा पाकिस्तान में चला जाता। লোকসভায় পণ্ডিত নেহরু তাকে আক্রমণ করেছিলেন, আপনিও তো দেশভাগকে সমর্থন করেছেন। শ্যামাপ্রসাদ জবাব দিয়েছিলেন, ভুল বললেন, আপনারা ভারত ভাগ করেছিলেন আর আমি পাকিস্তান ভাগ করেছি। শ্যামাপ্রসাদের আর এক বড় সমালোচক ভারতের কমিউনিস্ট পার্টি, তারা পশ্চিমবঙ্গের জন্ম চাননি, এমনকি পুরো বাংলা পাকিস্তানে গেলেও আপত্তি ছিল না তাদের। এই সেকুলার মহোদয়দের প্রশ্ন করি, পশ্চিম বাংলা না থাকলে কোথায় থাকতেন মহাশয়রা? এই যে পূর্ব পাকিস্তান থেকে লাথি খেয়ে এপারে এলেন আপনারা, আপনাদের পূর্বপুরুষরা এসে সম্প্রীতির গান গাইতে বসলেন, পশ্চিম বাংলা না থাকলে এসব গান গাইতেন কোথায়, কিভাবে? ঘর পোড়া গরুও সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। গরু হলেও এটুকু বোধ তাদের আছে, আজকের সেকুলার বাঙালির
সেই বোধটুকু নেই। থাকলে আর একবার বিভাজনের মুখে পড়ার পরিস্থিতি আসত না পশ্চিম বাংলায়, আজ যা এসেছে। 1947 সালের 14 আগস্টের রাত, মধ্যরাত্রির পর শুরু হয়েছে 15 আগস্ট। দিল্লির সংসদ ভবন থেকে নেহরু দিচ্ছেন তার বহুখ্যাত বহুশ্রুত ভাষণ। At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. সারা দেশ জুড়ে আলোর রোশনাই, একদিকে এই উৎসব, এই উল্লাস, এই আলোকমালা, আর একদিকে মৃত্যু ভয় তাড়িত পশুর মতো এগিয়ে চলেছে লক্ষ লক্ষ ছিন্নমূল মানুষের মিছিল। শ্যামাপ্রসাদ ব্যস্ত রইলেন পূর্ব বাংলা থেকে আসা উদ্বাস্তুদের পুনর্বাসনের কাজে। কিন্তু ডাক এলো গান্ধীজির কাছ থেকে, মন্ত্রিসভায় যোগ দেওয়ার নিমন্ত্রণ। স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভা, দেশ গঠনের ঐতিহাসিক দায়িত্ব। শ্যামাপ্রসাদ এগিয়ে এলেন, পেলেন শিল্প সরবরাহ দপ্তর। প্রায় 3 বছর মন্ত্রী ছিলেন। গান্ধীবাদী অর্থনীতির বিপরীতে যাত্রা করে জোর দিলেন বৃহৎ শিল্প স্থাপনে। It is a solemn and sacred trust which we Indians have agreed to perform to the best of our ability. ভিলাই ইস্পাত কারখানা, চিত্তরঞ্জন লোকোমোটিভ, সিন্ধ্রি সার কারখানা, হিন্দুস্তান এয়ারক্রাফটের স্থাপনা তাঁরই হাতে। 1948 সালের 30 জানুয়ারি নিহত হলেন গান্ধীজি। শোকে মুহ্যমান দেশ। দেশের স্বাধীনতা যিনি এনেছেন তাঁকে হত্যাকারী নাথুরাম গডসে কিন্তু বললেন, এই মানুষটি স্বাধীনতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। কিন্তু নিষিদ্ধ হল আরএসএস, হিন্দু মহাসভা। ব্যাপক ধরপাকড়। শ্যামাপ্রসাদ বললেন, বিনা প্রমাণে এভাবে গ্রেপ্তার করা আইন বিরুদ্ধ। এর জন্যে সর্দার প্যাটেলের তিরস্কারও তিনি শুনেছিলেন। পরিণামে কিন্তু নিষেধাজ্ঞা তুলে নিতে হয়েছিল সরকারকে। স্বাধীনতার পর হিন্দু মহাসভার দরজা মুসলিম সহ সমস্ত ধর্মের মানুষদের জন্য খুলে দেওয়ার কথা বলেছিলেন তিনি। দল খারিজ করে দেয় তার প্রস্তাব। দেশ বিভাগের ধাক্কায় উদ্বাস্তু সমস্যা তৈরি হয়েছিল দেশের পশ্চিম প্রান্ত পাঞ্জাব আর পূর্ব প্রান্ত বাংলায়। এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য বাবা সাহেব আম্বেদকরের প্রস্তাব ছিল 2 দেশের মধ্যে ধর্মের ভিত্তিতে সংখ্যালঘু বিনিময়।